আমি এবার একটু প্রসঙ্গে আসি জেসিন, আপনার জন্য আমার স্পেসিফিক প্রশ্নটা যেটা ছিল সেটাও আসলে এরকমই একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই যে যারা স্বৈরাচার ছিল, যারা ফেসিস্ট ছিল, তাদেরকে আসলে এনাবল করেছে কারা, মিডিয়া সহযোগিতা করে, মিডিয়া তাদেরকে সরকার কি করেছে সেইটা তারা আসলে দেখায় নাই, দর্পণ হিসেবে তাদের যে কাজ করা দরকার ছিল সেটা তারা করে নাই। কিন্তু মুশকিল হচ্ছে তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু মিডিয়া যে এটা করে নাই, মিডিয়া যে এটা এরকম ফেল করে গেছে, সেই জন্য বাংলাদেশের জনগণ, পাঠক, অডিয়েন্সও মিলিয়ে মিডিয়াকে কিন্তু সাংঘাতিক রকমের হলুদ কার্ড, লাল কার্ড দেখিয়ে গেছে। এবং মিডিয়া কিন্তু বাংলাদেশে ইরেলেভেন্ট একটা জিনিসে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়ে। কেউ বাংলাদেশে গণমাধ্যমকে সেই অর্থে আর বিশ্বাস করতে পারে নাই। আমরা বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে যা কিছু ছাপা হয়েছে তা নিয়ে হাসাহাসি করতে দেখেছি, ফান করতে দেখেছি, ট্রোল করতে দেখেছি, বিশ্বাস করতে খুব কম লোককেই দেখেছি। বাংলাদেশের মিডিয়া জুলাই আগস্ট মাসেও চরমভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেলেও তার প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখে না। কিন্তু প্রবলেম হচ্ছে মিডিয়ার এই পরিবর্তনটা, মিডিয়া যা দেখানো দরকার তাদের দেখাবে, তা প্রকাশ করবে, সেই সাহসটা অর্জন করবে, তার জন্যই পুরো বিপ্লবটা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে সেই বিপ্লবটা সফল হয়েছে কিনা, আমরা যা দেখাতে চাই, যাদের প্রশ্ন করতে চাই সেটা আমরা করতে পারছি কিনা, সেটা ছিল আমার প্রশ্ন। আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন যে অনেকেই এরকম বলে থাকেন, আমি একদম স্পেসিফিক নাম ধরে বলি, মোস্তফা ফিরোজ, যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন, তাদের মধ্যে থেকে অন্যতম। তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না, একই মতের লোক থাকেন। আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্টরা আলোচনা করতে পারতেন, যেটা এখন পারছেন না। সাংবাদিক মোস্তফা ফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন, মানে তিনি কয়েকজনের কথা বলছেন, তাদেরকে কেন ডাকা হয় না। টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সরশিপের মধ্যে আছে। আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই। কাজী হোসেন, আপনি যদি একটু মন্তব্য করতেন, আমরা জুলকারনাইন স্যারের কাছেও একটা অন্য প্রশ্নে যাবো, এটা নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে, যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইররিলেভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে। যেটা হয়, আপনি বোধহয় জানেন যে ব্যান্ড ওয়াগন এফেক্ট সম্পর্কে, রাইট? যে যখন ফ্যাসিস্টরা থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়াকে ব্যবহার করে। মিডিয়াকে ব্যবহার করে আপনার মুজিবকে এমন ভাবে পীর বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেনি। একটি ভয়ে সংস্কৃত হয়েছিল, এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ, হাজার মানুষ, আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না, এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য। এটা দায় মিডিয়ার থাকবে। মিডিয়া ইররিলেভেন্ট হয়ে গেল, মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে। এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে, কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে, যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন স্যার করেছে, তার জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে, সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি। এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে, কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটতে পারতো, হাসিনার পতন আরো আগে ঘটতে পারতো। এগুলো আমার মিডিয়া নিয়ে মন্তব্য। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে, আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভাইট করতে। আমাদের অনেক সমস্যাই হয়। আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান, নিজে পরিচালনা করছেন, আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়, অনেকের সাথে বসতে চায় না, এই ধরনের প্রবলেম থাকে। তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সৎভাবেই চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য। আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি, তারা তো ছাত্র, তারা তো অল্প বয়স, তাদের সাথে অনেকে বসতে চায় না, আপনি কেন ডাকেন? আমার শুনতে হয় এরকম মন্তব্য। আমার এরকম মন্তব্য শুনতে হয় যে আমি অনেক জামাতে নেতাদের ডাকি, কিন্তু আমি তাদেরকে ডাকি এজন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার্স, আমি মনে করি তাদের ভয়েস, তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা, ম্যানেজ করা দরকার, যে কোনো ভাবেই হোক আমাদের আলোচনার মধ্যে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না। সেটা যদি হয় আমার নিরপেক্ষতার লিটমাস টেস্ট, তাহলে আমি বলবো যে দুঃখিত, আমি আওয়ামী লীগের কোনো নেতা, অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে, আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য। আমি এই দায়িত্ব নেব না, এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না। যে অপরাধ করেছে তারা করেছে, সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে, মাফ চাইতে হবে। মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলতে। আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত। আমি 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 জনাব মোস্তফা ফিরোজ যেটি বলতে চাইছেন, যারা আওয়ামী লীগ আমলে, মানে আওয়ামী লীগকে উনি ডাকতে বলতেছেন না আসলে, কিন্তু আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগকে মৌন বা নীরব সমর্থন দিয়েছেন তাদেরকেও কি আপনি ডাকের বাইরে রাখবেন কিনা, বা তাদেরকে ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা। যে ধরেন সরাসরি আওয়ামী লীগ করে নাই, ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই, উনি কয়েকটা নামও বলেছেন আসলে, সৈয়দ ইশতিয়াক রেজা, জয় মামুন, এরকম কয়েকটা নামও বলেছেন। আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে। তো আমি আসলে দেখেন, আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে, সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন তারা এই পতিত হাসিনার অফিসে গিয়ে তারা যে বক্তব্য রেখেছেন, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল। টু উইটনেস, সাক্ষী হওয়া ইতিহাসের, সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে, তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে, এই অন্ধত্ব তাদেরকে পেয়ে বসতে পারে, এটা তো আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাকে এই জায়গায় একটু
থামাই, কারণ আমার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যে আপনার এই সাংবাদিকদের যে শেখ হাসিনার সাথে যে তাদের সম্পর্ক, তাকে যে আসলে আপনি প্রথমে যে অ্যানাবল করার কথাটা বলেছেন, সেটার ক্ষেত্রে আপনার যে জায়গা, সেটা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে একই রকম কিনা, সেটা নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্নে আসবো। আপাতত একটু স্যারের কাছে যাই যে স্যার, আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনার অনুসন্ধানের মাধ্যমে, সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে, সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে, যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না, এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন। এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে, সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রতিযোগিতা হইতেছে? এবং এই প্রতিযোগিতাটা কি মানে সমপ্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা? এই প্রতিযোগিতার মধ্যে, কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি, যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না। এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন? কারণ অনেক সময় তো এরকম হইতে পারে, সামনে আমি জাস্ট আরেকটা লাইন বলি, অনেক সময় তো এরকম হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন। যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন, তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে, আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন। এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন? থ্যাংক ইউ খালিদ ভাই। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন, এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে আমার সামনে, অথবা আই ডোন্ট নো। তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, এখান থেকে আমি আমার যে ডেস্ক, আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভারত, অনেক সময় আরো অন্যান্য প্রজেক্টও আমাকে কাজে লাগানো হয়। যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু, তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে। আর লোকজন যেহেতু আমাকে চেনে, অনেকেই আমাকে চেনে, বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে, অনেকে আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে। এখন ন্যাচারালি আমার আল জাজিরাতে কোনো বাংলা ডিভিশন নাই, এবং এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত, এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজে সবসময় করা সম্ভব না। এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি। আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে, অনেক অনেক বেডিং লাগে। তারপরেও আমি যখনই সময় পেয়েছি, আমি আল জাজিরা ছাড়াও অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি। নেত্র নিউজের জন্য করেছি, ওসিসিআরপির জন্য করেছি, দ্য টাইমসের জন্য করেছি, হারিসের জন্য করেছি, এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি। বাংলাদেশের মানব জমিনের জন্য একটা রিপোর্ট আমি লিখে দিয়েছি। বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে, আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোনো পত্রিকায় গ্রহণ করতে রাজি হয় না। এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন। কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি, অনেক এডিটরদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে, মালিক পছন্দ করবে না, অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে, চাপ দিয়ে নিউজ তুলে নিবে, অনেক প্রবলেম করতে পারে, আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে, আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে। তো আমার কাছ থেকে আসা রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি। আমার মনে হয় একটা আতঙ্কে থাকেন যে আমার নাম অ্যাফিলিয়েটেড হয়ে গেলে কোনো না কোনো ভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন। কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে, অনেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কিছুটা হয়েছে লাইক সামহাউ সাম পিপল গট এফেক্টেড, এবং তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকা, মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত। তো আমার প্রেজেন্স থাকলে তারা মনক্ষুণ্ণ হবেন। তো আমি যেটা করি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে, আমি নিজেই একটু সময় বের করে ওই সেই রিপোর্ট গুলা অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করি। আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্ট চেক গুলা করেন অথবা খোঁজ নেন, বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভেরিফিকেশন করে আসেন। তো সেই মেকানিজমটা আমার আছে, বাট আমি ওটা সামনে আনতে চাই না, because I don't want to risk that. আপনি অবশ্যই সামনে আনবেন না স্যার, আপনি তাকে প্রোটেক্ট করতেই হবে। আমার মানে এবং সেগুলো আমি এডিট করেই নরমালি প্রকাশ করে থাকি। আর আমার মনে হয় যে আমি ফেসবুকে যেটা করি এটা আসলে সাংবাদিকতা না, আমি তো ফেসবুক সাংবাদিকতা করতে আসি নাই। আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয়, যেটা আমার কাছে আসে, এটা আমার কাছে চলে আসে তথ্য, এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন, পিপল শুড নো, আমি শেয়ার করে দিই। আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন আপনি ফেসবুকেরটাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না, কিন্তু আপনাকে যখন মানে আরো 15-20 বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে, তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে থাকবেন। তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে? কারণ আমি আপনাকে ঘটনাটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ
এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভাইকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করছি, বা জামাতের কেউ হইলে সেটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা? ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন। আমি উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15 বছর 20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশের সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জেনারেল আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলের যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গেরি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1টা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। তারপরে আপনার কোনো বায়াস না। কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস অবশ্যই না। কোনো বায়াস আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে সেটা আসবে, আপনার- আমার কাছে আসবে, সেটা আপনার আমি social- আপনাকে সেটা আপনার আমি এটা শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার নেভার, আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, হ্যাঁ। আপনি আমার কাছে যদি এসে বলেন, and এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার তো কোনো মাস্টার নাই, Okay. তাই না? লাইক আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ মাই মাস্টার অর এনিওয়ান অ্যাজ মাই বস অর এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, আমি আবার একটু আসবো আপনার কাছে। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলি, বা আপনার সব মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, আপনার প্রতি ব্যবহার দিয়েও আপনি আসলে অনেক সময় আলোড়িত হতে পারেন, সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসবো। আমি একটু যে স্যার, আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ, যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে, সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে পারছেন, আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না। কিন্তু আপনি পত্রপত্রিকা কিন্তু দেখবেন এই জোসেফ হারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপত্রিকা ছাপা হয়েছে। আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে। এমনকি আমরা যে জার্মানি থেকে জেনারেল আজিজের ইন্টারভিউ করছি, কতগুলি প্রশ্ন, যেহেতু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল, তার উত্তর মানে তার 4বার চাকরি চলে যাওয়া উচিত শুধু এই উত্তর দেওয়ার জন্যই, বা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, সেগুলি কিন্তু আবার সে ছাপানো হয়েছিল পত্রপত্রিকাগুলিতে। মানে যখনই গণমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দিই, এস আলমের ঘটনাটাতে শেখ হাসিনা যখন স্টেপ ইন করলো, তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য। আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি নিতেছেন, সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেইনস্টে, জনমত তৈরি করার জন্য দাঁড়াইছে, যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াইতেছে। এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেটার হচ্ছে কথা, মানে নাকি আমরা এখন দেখেন আপনি যে 2014 সালে একটা ইলেকশন হয়েছে, আমাদের 2018 সালে একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশন করার সময় গণমাধ্যম আসলে কতটা স্ট্রং ভূমিকা রেখেছিল সেটা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু যখন একটা আওয়াজ তুলছি, যখন জিনিসটা সামনে চলে আসছে, তাও আমাদের মতো আপনার যারা দেশের বাইরে ছিল এদের হাত ধরে, তখন জিনিসটা নিয়ে আপনার আলাপ আলোচনা করা সহজ ইজি হয়ে গেছে, বিকজ সামবডি হ্যাজ ব্রট ইট টু দ্য লাইট। বাট ডেলিবারেটলি নিজের থেকে, যেমন ধরেন এসালমের নিয়ে যে এত কাণ্ড হলো, এসালমের মাধ্যমে যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে রাষ্ট্রীয় আপনার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে, এটা তো প্রথমে রিপোর্ট করেছে আপনার দ্য ইকোনমিস্ট। এরপরে দেশের কয়েকটা পত্রিকা তাও চেষ্টা করেছে, কিছু জায়গা থেকে নিউজটাকে নামিয়ে নেওয়া হয়েছে। যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব, ওনাকে দেশের একটি সংস্থার র্যাব নিয়ে গিয়ে তাকে পিক করে আপনার বর্ডার অপর সাইডে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। একটা পত্রিকা ছাড়া, নিউ এজ ছাড়া, সাংবাদিক মুক্তাদির রশিদ এবং ডেভিড বার্গম্যান ছাড়া এটা নিয়ে এত এক্সটেন্সিভ রিপোর্ট আর কেউ করতে পারে নাই। ডেভিড বার্গম্যানের পক্ষে বাংলাদেশে থাকা পসিবল হয় না, মুক্তাদির রশিদকেও বিভিন্ন জায়গাতে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে সবাই রাইট কাজটা করছে, সবাই আসলে কাজটা করে না। আপনি আরেকটা জিনিস খালি বের করে চিন্তা করেন যে আমাদের দেশের পপুলেশন হচ্ছে 180 কোটি। 180 কোটি দেশের জনসংখ্যার মধ্যে থেকে 180 মিলিয়ন, লাইক 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে আপনি দেখবেন যে আপনি হাতে গুনতে পারবেন অ্যাকচুয়ালি 20 থেকে 25টার মতো হয়তো সাংবাদিক আছে যারা গত 15 বছরে
এক্সাক্ট কাজটা করার চেষ্টা করেছে সামহাও, দেশে থেকে হোক দেশে বাইরে থেকে হোক। এই যে হাজার হাজার সাংবাদিক রেজিস্টার্ড আছে আপনার এই ইউনিয়ন, ডিআরইউ বলেন, বি, কত কমপক্ষে 100টার মতো ইউনিয়ন আছে, এরা কি কাজটা করছে সংঘবদ্ধ ভাবে? এডিটরস গিল্ড বলেন, এডিটরস এই বলেন, প্রতিটা সংগঠন আমরা এটা একদম মুখস্থ বলতে পারি যে এবারে যারা সংগঠন করে করছে কি তাদের করেছে তারা? প্রধান কাজ What ছিল role they actually play? প্রধান কাজই ছিল সরকার প্রধানকে আসলে, যেটিকে আমরা তুষ্ট তেলবাজি করা। বলতেছি, গিয়ে ওইখানে গিয়ে আপনি মা, আপনি বাবা, আপনি আমাদের সব, Right. আপনি আমাদের সোনামণি, এগুলো কি সাংবাদিকদের ভাষা হওয়া উচিত? না, একেবারে উচিত না, একেবারে উচিত না। আমি এই ব্যাপারে আপনার সাথে শতভাগ একমত। আমি একটু কাজে এবং এই ফোরামগুলো যদি স্ট্রং হইতো, এই ফোরামগুলোর যদি একটা শক্ত পদক্ষেপ নিত, তাহলে তো আর এরকম হতো না। ফোরামগুলো যদি সাংবাদিকদের মধ্যে সাহসী সঞ্চার করার চেষ্টা করতো, রাইট, তাহলে তো আর নিশ্চয়ই এমন হতো না। আপনি ডিজিটাল সিকিউরিটি কেস দিতে পারেন একটা সাংবাদিকের নামে, আপনি 1000 সাংবাদিকের নাম দিতে পারবেন ডিজিটাল সিকিউরিটি কেস একসাথে, সেটা তো আপনি করতে পারবেন। আচ্ছা, এটাতে একটু কাজী সিনের মন্তব্য একটু শুনি। আমাকে যদি মনে হইতে থাকে, আমি একটু মাঝখানে বলে দিই, মানে দর্শকরা তো এত দ্রুত অনেক সময় সিদ্ধান্ত চলে আসে না এবং বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এটা মধ্যে বলেন। আমার কিন্তু মনে হয় গত 15 বছরে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় ফেল করছি সেই জায়গাটার নাম সাংবাদিকতা। সাংবাদিকদেরকে যদি আমি পরীক্ষার খাতা দেখতে নাম্বার দিতাম, আমি 10-এ অন্য সাবজেক্টে নাম্বার কেটে দিতাম, মানে শূন্য তো দিতামই। আমার স্যার যেমন আমি অঙ্ক কম পারতাম বলে সেটাতে তো শূন্য দিত, ইংরেজি থেকেও 2 নাম্বার কেটে দিত, ওরকম অন্য জায়গা থেকেও আমি 2 নাম্বার কেটে দিতাম। আমার অবস্থা সেটা। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে আমরা যে সাংবাদিকতার যে জায়গাটাতে আসি সেই জায়গাটা থেকেও যদি একটু বলেন যে এটারই ধারাবাহিকতায় আর কি আমার অবস্থা। কিন্তু মানে আমি কিন্তু আপনাদের সাথে একদম একমত, সাংবাদিকতা আমাদের ব্যর্থতা নিয়ে, সম্মিলিত ব্যর্থতা নিয়ে আমি একদম একমত। না, আপনি যেহেতু একমত তাহলে আমার অ্যাড করার কিছু নাই। যে আপনি নিজেই জানেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, সেই বিখ্যাত টার্ম নতুন করে অ্যাড করার কিছু নাই। আমাদের মনে রাখা উচিত কিশোরের কথা, মুশতাকের হত্যার কথা, সেই সাংবাদিকদের কথা আমাদের মনে রাখা উচিত, সাংবাদিকদের গুম করা হচ্ছে সেই কথাগুলো মনে রাখা উচিত। আর সংবাদ মাধ্যমে একটু অ্যাড করি শুধু, সেটা হচ্ছে যে খুব অল্প বিস্তর যে সমালোচনাটা করলে সহ্য করবে, কিছু না সমালোচনা করলে তো টেকা যাবে না, সেরকম একটু সমালোচনা করেই কিন্তু হয়েছে। মূল জায়গাগুলোতে অ্যাটাক করে যে জায়গাটা আসলে তুলে আনা দরকার সে কাজগুলো করা হয়নি। আয়নাঘরের কথা মানুষ জানা সত্ত্বেও কিন্তু আনতে পারেনি, কোনোভাবে ইনিয়ে বিনিয়েও আনতে পারে নাই। এখন সাংবাদিকতার কথা যদি বলি যে আমরা আসলে এখন কেমন আছি, আমার তো মনে হয় যে মূল জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে। তো মূল জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে, এটা ঢেলে সাজানো ছাড়া তো সুপারফিশিয়াল যাই হবে সুপারফিশিয়াল। আপনি উপর থেকে একজন ব্যক্তি পরিবর্তন হলে, দুজন ব্যক্তি পরিবর্তন হলেই তো হবে না, পুরো সিস্টেমটাই তো করাপ্ট। এখানে যেমন আপনার কর্পোরেট সেন্সরশিপ আছে, পলিটিক্যাল সেন্সরশিপ তো আসবেই। যখন কিনা আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার পলিটিক্যাল সেন্সরশিপটা আসবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাকশাল, একটা নব্য বাকশাল, ডিজিটাল বাকশাল কায়েম করেছেন। কিভাবে? পত্রিকা বন্ধ না করে, ভেরি স্মার্টলি, পত্রিকা বন্ধ না করে, কোনো টেলিভিশন বন্ধ না করে, আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য, নিজের মাইক হিসেবে ব্যবহার করার মধ্যে দিয়ে। এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স তাকে দেওয়া হয়েছে, নিজেদের লোককে, যারা তার বিশ্বস্ত ব্যবসায়ী, যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে, বা মন্ত্রীর ভাই, তাদেরকে দেওয়া হয়েছে। এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে, এই চ্যানেলের কাছ থেকে আপনি কি পাবেন, কি আশা করবেন? এখন তারা যাই করবে, তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে সেটা তো আপনি নিষ্ঠাবান সাংবাদিকতা আশা করবেন।